Experiment 6B আজকে removal of impurities by oxidation during steel making 6 আমরা শেষ করেছি। অতএব এক্সপেরিমেন্টের বেশ কিছু আমরা জানি। আজকে বাকিটুকু এবং ডাটা দেওয়া হবে। অবজেক্টিভ এখানে বলা আছে, অবজেক্টিভের প্রয়োজনে পরে আবার একটু আসবো। কি বলা হয়েছিল যে আমরা পিগ আয়রন নিয়ে শুরু করব। পিগ আয়রন নিয়ে শুরু করব। পিগ আয়রনে যা থাকে স্টিলেও তাই থাকে, দ্যাট ইজ আয়রন ছাড়াও কার্বন, সিলিকন, ম্যাঙ্গানিজ, ফসফরাস, সালফার থাকে। এই 5টা এলিমেন্ট অ্যারাউন্ড 6 থেকে 8% থাকে। এটা থেকে এবং কার্বন থাকে যথেষ্ট বেশি। এটা থেকে যখন আমরা স্টিল বানাই তখন এই কার্বন, ম্যাঙ্গানিজ, ফসফরাস, সালফার, সিলিকন, আয়রন তখনও থাকে স্টিলের ভিতরে। এইগুলোর পরিমাণ তখন কমে এসে হয় 1.8 থেকে 4%। অতএব আমরা কি করি, এটা করা হয় বাই অক্সিডেশন। সো রিমুভাল অফ ইম্পিউরিটিস, এখানে এই সবগুলো যে পর্যন্ত আমরা দূর করছি, কার্বনকে কমিয়ে আনছি, সিলিকন, ম্যাঙ্গানিজ, ফসফরাস, সালফার কমিয়ে এনে আমি এই টোটাল অ্যামাউন্ট 6 থেকে 8, এটাকে 1.8 থেকে 4, তাহলে বাকি যেটুকু কমালাম সেটুকু আমার ইম্পিউরিটি না হলে আমি কমাতাম। এই ইম্পিউরিটিতে কার্বন আছে, অন্যান্য জিনিসও আছে, এবং সেই যে আমার যতটুকু প্রয়োজন নেই ততটুকু আমরা দূর করে দিলাম অক্সিডেশন প্রসেস। সেটাই আমরা দেখবো এখানে। তো এখানে যেটা করা হয় যে কনভার্টার নেওয়া হয়, ডেসিমাল কনভার্টার, পিগ আয়রন নেওয়া হয়। বা আমাদের দেশে পিগ আয়রন থেকে স্টিল প্রোডাকশন হয় না, আমাদের দেশে স্টিল স্ক্রাপ থেকে ইন্ডাকশন প্রসেসে স্টিল প্রোডাকশন। কিন্তু এখানে বলা হচ্ছে পিগ আয়রন থেকে। পিগ আয়রন থেকে আমরা স্টিল বাই অক্সিডেশন প্রসেস স্টিল প্রোডাকশনের সময় আমরা কনভার্টার ইউজ করি। কনভার্টারে কি নেওয়া হয়, কনভার্টারের ভিতরে converter is used. অক্সিডেশন করার জন্য তাহলে অক্সিজেন সোর্স লাগবে। আমরা অক্সিজেন পিওর ফর্মে দিতে পারি, পিওর ফর্মে না দিয়ে পিওর ফর্মে কিছু দেওয়া হয়, আর অক্সিজেন সোর্স হিসেবে আয়রন অক্সাইড দেওয়া হয়, দ্যাট ইজ মিল স্কেল দেওয়া হয়। করা হয় কি, পিগ আয়রন নেওয়া হয়, এর ভিতরে নেওয়া হয় মিল স্কেল। মিল স্কেলের ডেফিনেশনটা আগের একটা এক্সপেরিমেন্টে বলা হয়েছে যে মিল স্কেল মানে হচ্ছে আয়রনের অক্সাইড গুলো, FeO, Fe3O4 এটসেট্রা, এই সমস্ত অক্সাইডকে মিল স্কেল বলা হয়। এটা দিলে কি লাভ হয়, এটা দিলে লাভ হয় যে এই অক্সিজেন সোর্স হিসেবে এটা কাজ করে। এট দ্য সেম টাইম আমার স্টিলের ভিতরে তো আয়রন আছে, সো আয়রন সোর্স হিসেবে কাজ করে। সো আমাদের যে এক্সপেরিমেন্ট আছে সেখানে এই দুটোর কম্বিনেশন, পিগ আয়রন হচ্ছে অ্যারাউন্ড 10 কেজি, আর এর সঙ্গে
নীল স্কেলের কম্পোজিশন অ্যারাউন্ড 1 কেজি, 10:1 এই অনুপাতে দেওয়া হয়। দেওয়ার পরে তারপরে যে রিয়াকশন গুলো হয় সেই রিয়াকশন গুলো হচ্ছে আগের দিনে আমি দেখিয়েছিলাম, আজকে একটু দেখাবো। আমরা জানি প্রথমে সিলিকন আর ম্যাঙ্গানিজ যায়, ফসফরাস আর সালফার অলমোস্ট যায় না, এবং ফসফরাস এবং সালফার আমাদের কোনো কাজেও লাগে না, আমরা চাই না, আমরা চাই একদম 0% চলে আসো, কিন্তু আনএভিটেবলি কিছু থেকে যায়, আমরা কমাতে পারি না, এবং এই অক্সিডেশন প্রসেসেও ফসফরাস আমরা কমাতে পারি না। সেই জন্য ফসফরাস সালফার কমানোর একটাই উপায় হচ্ছে ভালো পিগ আয়রন। ভালো পিগ আয়রন মানে যে পিগ আয়রনে ফসফরাস এবং সালফারের পরিমাণটা কম আছে সেটা। আমরা জানি বাকি তিনটে কমে আসে, কার্বন, সিলিকন, ম্যাঙ্গানিজ। ফসফরাস আর সালফারের পরিমাণ পিগ আয়রনে যা থাকে অলমোস্ট সেই পরিমাণই এখানে থাকে, খুব সামান্য পরিমাণ, নেগলিজিবল অ্যামাউন্ট কমে, যেটা কমে কার্বন, সিলিকন আর ম্যাঙ্গানিজ। আমরা আগের দিনে ইলিংহাম ডায়াগ্রামে দেখেছি প্রথম দিকে ম্যাঙ্গানিজ এবং সিলিকন যায় এবং শেষের দিকে কার্বন যায়, কারণ কার্বন যাওয়ার জন্য বেশি টেম্পারেচার দরকার হয়। ইলিংহাম ডায়াগ্রামটা একটু দেখে আসি। ইলিংহাম ডায়াগ্রামটা এখান থেকে আমরা জানি যে এর ওয়াই এক্সিসে ডেল জি আছে, ডেল জি মানে ফ্রি এনার্জি চেঞ্জ, আর এক্স এক্সিসে টেম্পারেচার আছে, ডিগ্রি সেলসিয়াস আছে। যে সিস্টেমের ফ্রি এনার্জি চেঞ্জটা যত বেশি নেগেটিভ, নেগেটিভ মানে নিচের দিকে, সেই সিস্টেমটা তত বেশি স্টেবল। সো যত বেশি নিচের দিকে যাব তত বেশি আমরা স্টেবল পাবো, থার্মোডাইনামিক্সের ল। আমার এখানে কনসার্ন হচ্ছে কার্বন, সিলিকন, ম্যাঙ্গানিজ, ফসফরাস, সালফার আমাদের এই এক্সপেরিমেন্টে আমরা যাই না ধরে নেব, রিয়েলি অ্যাকচুয়ালি খুব অল্প পরিমাণে যায়, যেটাকে আমরা নেগলেক্ট করব। কে আগে যায় আমরা যদি দেখি, এই লাইনটা, দ্যাট ইজ এই যে লাইনটা, এই লাইনটা কার্বন যোগ অক্সিজেন, কার্বন মনোক্সাইড, সেই লাইনটা হচ্ছে কার্বন যোগ অক্সিজেন, কার্বন মনোক্সাইড। ম্যাঙ্গানিজের লাইন হচ্ছে এটা। সো দিস ইজ দ্য ম্যাঙ্গানিজ অক্সাইড হচ্ছে ম্যাঙ্গানিজ, যেখানে লেখা আছে বড় করে ম্যাঙ্গানিজ যোগ অক্সিজেন যোগ ম্যাঙ্গানিজ অক্সাইড। আর তার নিচের লাইনটা সিলিকনের লাইন, এই লাইনটা হচ্ছে সিলিকনের লাইন। তো এখানে লেখা আছে সিলিকন যোগ অক্সিজেন সমান সিলিকন ডাইঅক্সাইড লাইন। তাহলে ম্যাঙ্গানিজ আর কার্বনের লাইন, কার্বন হচ্ছে এইটা হচ্ছে কার্বনের লাইন, কার্বন যোগ অক্সিজেন, কার্বন মনোক্সাইড। কার্বন চলে যাবে কার্বন মনোক্সাইড হিসেবে, সিলিকন ম্যাঙ্গানিজ যাবে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হিসেবে। আমরা যদি দেখি যে এই ম্যাঙ্গানিজ, এই যে টেম্পারেচারটা, প্রথম যে অ্যারোটা, এই অ্যারোটা হচ্ছে 1400 ডিগ্রি সেলসিয়াসের লাইন, 1400 ডিগ্রি, এই অ্যারোটা প্রথম অ্যারোটা 1400 ডিগ্রি সেলসিয়াসের লাইন। আর পরের যে অ্যারোটা, পরের অ্যারোটা এই জায়গায়, এটা হচ্ছে 1550 ডিগ্রি সেলসিয়াসের লাইন। তাহলে 1400 ডিগ্রি সেলসিয়াসের থেকে বামে, দ্যাট ইজ 1400 ডিগ্রি সেলসিয়াসের থেকে যদি বামে যায়, মানে আরো কম টেম্পারেচারে যায়, তাহলে কি আছে, ম্যাঙ্গানিজ থেকে ম্যাঙ্গানিজ অক্সাইড এই কাপটা নিচে পড়ে যাচ্ছে, কার্বন যোগ কার্বন অক্সিজেন, কার্বন অক্সাইড এই কাপটা উপরে পড়ে যাচ্ছে। যত নিচে পড়ে যায় তত কি হয়, ডেল জি বেশি নেগেটিভ, সো বেশি স্টেবল। সো ম্যাঙ্গানিজ থেকে ম্যাঙ্গানিজ অক্সাইড হবে 1400 ডিগ্রি সেলসিয়াসের নিচে। কার্বন মনোক্সাইড হবে কোথায়, যে সেটা 1400 ডিগ্রি সেলসিয়াস, মানে ম্যাঙ্গানিজের সঙ্গে যদি কম্পেয়ার করি, 1400 ডিগ্রি সেলসিয়াস থেকে কম টেম্পারেচারে ম্যাঙ্গানিজ থেকে ম্যাঙ্গানিজ অক্সাইড হওয়া ইজিআর, কারণ সেক্ষেত্রে ডেল জি চেঞ্জ বেশি নেগেটিভ। আর 1400 ডিগ্রি সেলসিয়াসের ডাইনে যদি যায়,
তাহলে ম্যাঙ্গানিজ অক্সাইড এর লাইন উপরে চলে যাচ্ছে, কার্বন মনোক্সাইডের লাইন নিচে চলে যাচ্ছে। তাহলে 1400 ডিগ্রি সেলসিয়াসের ডাইনে গেলে কার্বন থেকে কার্বন মনোক্সাইড হওয়া ইজিয়ার, কারণ সেটা ফ্রি এনার্জি চেঞ্জ বেশি নেগেটিভ। এইবারে আমি সিলিকনের সঙ্গে যদি কার্বনের চিন্তা করি, তাহলে এই যে এই সিলিকনের লাইনটা কার্বনের লাইনকে মিট করেছে, হচ্ছে ইন্টারসেপ্ট করেছে 1550 ডিগ্রি সেলসিয়াসে। সো 1550 ডিগ্রি সেলসিয়াসের বাম দিকে যদি যায়, দ্যাট ইজ ওই টেম্পারেচার থেকে কম টেম্পারেচার দিকে যায়, তাহলে সিলিকন থেকে সিলিকন অক্সাইড হওয়া বেশি স্টেবল, কারণ ফ্রি এনার্জি চেঞ্জ বেশি নেগেটিভ। আর 1550 ডিগ্রি সেলসিয়াসের ডাইনের দিকে যদি যায়, তার মানে বেশি টেম্পারেচারের দিকে যায়, তাহলে সিলিকনের কার্ব উপরে চলে যাচ্ছে, কার্বন নিচে নেমে আসছে। সিলিকন থেকে কার্বন সিলিকন হওয়ার জন্য যতটা স্টেবল, তার থেকে কার্বন মনোক্সাইড হওয়া আরো বেশি স্টেবল। তাহলে আমরা বলতে পারি শুরুতে সিলিকন এবং ম্যাঙ্গানিজ অক্সাইড হবে, আর শুরুতে মানে কম টেম্পারেচারে, বেশি টেম্পারেচারে যে কার্বন অক্সাইড হবে, কার্বন দেরিতে যায়। at lower temperature কি হয়, এখানে আমি লিখি at lower temperature কি হয়, প্রথমে আয়রন যে অক্সাইড থাকে, আয়রন যে অক্সাইড থাকে, মিল স্কেল হিসেবে আমরা আয়রন অক্সাইড দিয়েছি, এটা মিল স্কেল থেকে আসছে। এর সঙ্গে সিলিকন রিয়াকশন করে সিলিকা হয় SiO2 যোগ আয়রন হয় যোগ ΔH1 হয়, সো এক্সোথার্মিক রিয়াকশন। এই সিলিকা এটা লিকুইড হিসেবে থাকে, লিকুইড এল। আর কি হয়, আয়রন অক্সাইড মিল স্কেলের FeO, ম্যাঙ্গানিজও যায়, ম্যাঙ্গানিজ এটা হয় MnO, এটাও লিকুইড যোগ আয়রন, এটাও এক্সোথার্মিক রিয়াকশন ΔH2। তাহলে আমি যে মিল স্কেল হিসেবে আয়রন অক্সাইড দিয়েছিলাম, কতগুলো সোর্স হিসেবে কাজ করছে, সে সিলিকনকে কমিয়ে দিচ্ছে, সিলিকা করে কমিয়ে দিচ্ছে, অক্সিজেন সোর্স হিসেবে কাজ করছে। আর কি করছে, আয়রন সোর্স হিসেবে কাজ করছে, আর স্টিলের বিষয়ে আয়রন সে এনে দিচ্ছে। আর কি করছে, এক্সোথার্মিক রিয়াকশনের কারণে টেম্পারেচার বাড়িয়ে দিচ্ছে, যেটা আমার একটু পরে কার্বন মনোক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড হিসেবে কার্বনকে কমিয়ে দিতে হেল্প করবে। এই লোয়ার টেম্পারেচার, এটা বলবো আমি লেস দেন অ্যারাউন্ড 1550 ডিগ্রি সেলসিয়াস। 1550 আগে এই দুটো ঘটনাই ঘটবে। এটা ঘটবে 1400 ডিগ্রির আগে, এটা ঘটবে 1500। দুটোকে যদি আমি একটা ক্যাটাগরিতে আনি, আমি বলবো 1550 আগে এই দুটো ঘটনা ঘটবে। টেম্পারেচার এবং এই যে ΔH1 আসলো, এই ΔH1 আসার কারণে এই রিয়াকশন হতে হতে টেম্পারেচার 1550 ক্রস করে যাবে। সো এট হায়ার টেম্পারেচার, এরপরে যে at higher temperature সেটা কত, গ্রেটার দ্যান অ্যারাউন্ড 1550। কোন জায়গায় 1550টাকে রাউন্ড ফিগারে 1600 বলা হয়েছে, তাতেও অসুবিধা নেই, বোথ আর কারেক্ট, দিস ওয়ান ইজ অলসো কারেক্ট, দিস ওয়ান ইজ কারেক্ট। সো এটাকেও 1600 বলা হয়েছে, যে কোন টেম্পারেচারে কার্বন যায় 1600 ডিগ্রির উপরে, আর 1600 ডিগ্রির নিচে কার্বন যায় না, সিলিকন ম্যাঙ্গানিজ যায়। সো বা 1550 বললেও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখানে কি হয়, কার্বন যোগ অক্সিজেন, কার্বন মনোক্সাইড হয়, which one is gas, কার্বন মনোক্সাইড আবার অক্সিজেন নিয়ে কার্বন ডাইঅক্সাইড হয়, which one is also gas, এটা উড়ে চলে যায়।
উড়ে চলে আগের দিনে আমি দেখিয়েছিলাম যে কনভার্টার যেটা হয়, এখানে যেতে পারছি না, আগের স্লাইডে যাব, আগের স্লাইডে যাব। কনভার্টার হচ্ছে কেমন, কনভার্টার একটা পাত্র, এরকম একটা পাত্র যার সাইডটা লাইনিং থাকে, রিফ্র্যাক্টরি ম্যাটেরিয়ালের লাইনিং থাকে। রিফ্র্যাক্টরি ম্যাটেরিয়াল হচ্ছে যার টেম্পারেচার রেজিস্ট্যান্স অনেক, অনেক টেম্পারেচারেও সে নষ্ট হয় না। কারণ এখানে টেম্পারেচার দেখো, কার্বন রিমুভ হতে গেলে 1600°C উপরে যেতে হয়। সেই জন্য এই সারফেস যাতে নষ্ট না হয় সে রিফ্র্যাক্টরি লাইনিং থাকে। যখন সিলিকন, ম্যাঙ্গানিজ এবং কার্বন ডিজায়ার্ড লেভেলে চলে আসে, তখন এই যে সেই এটা হচ্ছে প্রথমে ছিল পিগ আয়রন, পিগ আয়রন, পিগ আয়রন থেকে সে কনভার্ট হয়ে স্টিল হলো, কারণ আমরা মিলে স্কেল দিয়েছি এবং হিট সোর্স হিসেবে কিছু দিয়েছি। তারপরে রিয়াকশন গুলো হলো, এইগুলো হচ্ছে সেই সিলিকন অক্সাইড, ম্যাঙ্গানিজ অক্সাইড। সো দিস ওয়ান স্লাগ বলা হয়। স্লাগ, স্লাগ মানে হচ্ছে যেখানে সিলিকন অক্সাইড আছে, ম্যাঙ্গানিজ অক্সাইড আছে, আয়রন অক্সাইড কিছু থাকতে পারে। all oxides are lighter than corresponding metals. Corresponding metals. So যে অক্সাইড গুলো হয় সে অক্সাইড গুলো উপরে ভাসতে থাকে, আর কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড যেটা হয়েছে সেটা এর উঠে চলে গেছে। কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড উঠে চলে গেছে। সো যে কারণে এটার এখন ডিজায়ার্ড লেভেলে চলে আসছে বলে সে যতক্ষণ এগুলো না হয়েছিল ততক্ষণ পিগ আয়রন ছিল, যখন হয়ে গেছে ডিজায়ার্ড লেভেলে তখন সেটা স্টিলে কনভার্ট হয়ে গেছে। এরপরে যখনই কনভার্ট হয়ে যায়, স্টিল তৈরি হয়ে যায়, টাইম টু টাইম এটার কম্পোজিশন চলে যায়, এটা একটু নিয়ে নিয়ে কম্পোজিশন ওই পাইপের মাধ্যমে চলে যায়, মানে কোয়ালিটি অ্যাসুরেন্স ল্যাবে চলে যায়। হ্যাঁ, কোয়ালিটি কন্ট্রোল, কিউসি ল্যাব, কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি কন্ট্রোল। তারা বলে দেয় এখানে করে বলে দেয় এর কার্বন, সিলিকন, ম্যাঙ্গানিজ, ফসফরাস, সালফার ডিজায়ার্ড লেভেলে এসছে কিনা, কোন লেভেলে আছে, তা রিপোর্ট করে দেয়। আরো এটাকে অক্সিডাইজ করতে হবে কি হবে না এটা বলে দেয়। যতক্ষণ না ডিজায়ার্ড লেভেলে না আসে ততক্ষণ ওরা অক্সিডাইজ করতে থাকে, এবং ফাইনালি এক সময় তাহলে আরো কমতে থাকবে, আবার কিছুক্ষণ পর আবার দিবে, ওরা আবার এইগুলোর অ্যামাউন্ট জেনে তারপরে সেন্ড করবে। এক সময় ডিজায়ার লেভেলে চলে আসে, তখন এরা ফার্দার অক্সিডেশন স্টপ করে দেয়। স্টপ করিয়ে দিয়ে তারপর করে কি এটাকে টিল করে, এদিকে টিল করলে কি হয়ে যায়, এটা এরকম হয়ে যায়, এরকম হয়ে যায়। সো তাহলে কি হচ্ছে, এরকম হলে এখানে তারা প্রথমে অক্সাইডস গুলো যেহেতু সামনে থাকে, অক্সাইডস গুলোকে সে এখানে টিলিং করে এখানে ফেলে দেয়। এটা হচ্ছে অক্সাইড বা স্ল্যাগ গুলো আছে। স্ল্যাগ গুলো যখন পড়ে যায় তখন এটাকে আবার সোজা করে, আবার সোজা করার পরের অবস্থাটা তাহলে কি হচ্ছে, সোজা করার পরের অবস্থা হচ্ছে এখন আর অক্সাইড নেই, এখন এই অবস্থা আছে। সো ডিজায়ার্ড লেভেল ইজ still with desired composition.
তখন এর নিচে বিভিন্ন জায়গায় বিভিন্ন সিস্টেম থাকে। এর নিচে তোমার ওপেনিং থাকে, ওপেনিংটা খুলে দেওয়া হয়, খুলে দিয়ে তারপরে কি করা হয়, এখানে ওই যে ডিলেট বানানোর জন্য যে ইনভার্ট থাকে সেই ইনভার্টের ভিতরে এটাকে ফেলে দিয়ে এই পর্যন্ত এটা স্টিল প্রোডাক্ট এখানে, তারপর এখানে ঠান্ডা হয়ে যায়। সো এই সাইজের স্টিল প্রোডাক্ট তৈরি হয়, এই সাইজের স্টিল প্রোডাক্ট তৈরি হয়, এটাকে বিলেট বলা হয়। সো কন্টেইনারটাকে বলা হয় ইনভার্ট। আর এর ভিতরে যে স্টিল প্রোডাক্টটা জমা হলো পরে ইনভার্ট থেকে এটাকে বের করে আনা হয়, সেটা হচ্ছে এই সাইজের বিলেট। বিলেট। সো দিস ইজ দ্য স্টিল প্রোডাক্ট। এই একটা যখনই ভরে যায় তখন এটাকে আবার বন্ধ করে দিয়ে এটাকে সরিয়ে দেওয়া হয়, সরিয়ে দিয়ে আবার এদিক তার একটা খালি যায়। এটা অটোমেটিক সিস্টেমে হতে পারে, ম্যানুয়াল সিস্টেমে হতে পারে। খালি আবার একটা এখানে সরে যাবে, ওখানে আবার পড়বে, এটা আবার ভরে যাবে, ভরে গেলে মাঝখানে একটা কি হয়ে যাবে, এটা আবার একটা বিলেট হবে। সো এই বিলেট, দিস ইজ দ্য স্টিল অফ ডিজার্ট লেভেল বিলেট, স্টিল বিলেট অফ দ্য ডিজার্ট কম্পোজিশন। এটাকে তখন এরপরে রোলারের ভিতর দিয়ে কাজ করে রড বানানো হয়, তারপরে প্লেট বানানো হয়, শীট বানানো হয়, ইত্যাদি ইত্যাদি। এই হচ্ছে আমাদের মেথড। তাহলে আমরা জানলাম লোয়ার টেম্পারেচারে সিলিকন ম্যাঙ্গানিজ যায় আর হায়ার টেম্পারেচারে কার্বন যায়। কত সেটা 1550 ডিগ্রির নিচে যাবে সিলিকন ম্যাঙ্গানিজ, আর 1550 ডিগ্রির উপরে যাবে কার্বন, অথবা 1600 ডিগ্রিও বলা যায়। তোমাদের যে কাজ ছিল যে এই যে আমরা এখান থেকে যে যখনই এটা মেল্ট করলো, মেল্ট করা মাত্রই যেই মেল্ট করে গেল, মেল্ট করা মাত্রই আমরা এখান থেকে কি করব, এখান থেকে একটা টুকরা নিয়ে আসবো, বাটন ইনভার্ট বলা। তারপর সেই বাটন ইনভার্টটাকে আমরা কি করব, এটা 0 মিনিটে বাটন ইনভার্টের আমরা ফসফরাস সালফার মেজার করব না, কার্বন, সিলিকন আর ম্যাঙ্গানিজ মেজার করব 0 মিনিট। তারপরে কি হচ্ছে, আবার একটু অক্সিডাইজ করব, অক্সিডাইজ করে আবার একটা বাটন ইনভার্ট আনবো, এটা কত 5 মিনিটে। তারপরে কি ওখানে কি করব, ওখানে সিলিকন, ম্যাঙ্গানিজ আর কার্বন ডিটেক্ট করব। তারপর আর একটা বাটন ইনভার্ট আনবো, কত মিনিটে, 10 মিনিটে। 0, 5, 10, 20, তাই তো মনে হয় 10 মিনিট। তারপর সেটা কি করব, কার্বন, সিলিকন, ম্যাঙ্গানিজ ডিটেক্ট করব। তারপর আরো একটা আনবো, সেটা কত, 20 মিনিটে। 20 মিনিট কার্বন, সিলিকন, ম্যাঙ্গানিজ। ডেফিনেটলি 0 মিনিটে যেটা আনবো সেটার ভিতরে কার্বন, সিলিকন, ম্যাঙ্গানিজ সবগুলোই বেশি থাকবে। 10 মিনিটে যেটা আনবো, 5 মিনিটে যেটা আনবো, সেখানে কি হবে, কার্বন বেশি থাকবে, অলমোস্ট কমবে না, কারণ 5 মিনিটে টেম্পারেচার 1600 ডিগ্রিতে যায়নি, ধরে নেওয়া যায়। সিলিকন, ম্যাঙ্গানিজ একটু কমবে। 10 মিনিটে যেটা আনবো সেখানেও বলা যাবে যে কার্বন তেমন একটা কমবে না, সিলিকন, ম্যাঙ্গানিজ আরো কমবে। 20 মিনিটে যেটা যাব সেখানে ধরে নেওয়া হবে যে টেম্পারেচার পৌঁছে গেছে 1600 ডিগ্রির কাছে, ফলে কার্বনও ড্রাস্টিক্যালি কমে আসছে, সিলিকন, ম্যাঙ্গানিজও কমে আসছে। এটা আমাদের স্টাডি করতে হবে। তোমাদের যা ডাটা আছে সেখানে ডাটাতে দেখা যাচ্ছে যে 20 মিনিটে কার্বন কমেনি, তার মানে তোমাদের ডিসকাশনে লিখতে হবে যে 20 মিনিটে 1600 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়নি, দেখা যাচ্ছে। দেখো আমি দেবো, এখন এই এখানে তাহলে কি হচ্ছে, 3টা এলিমেন্ট, 3টা 6টা, 3টা 9টা, 3টা 12টা এলিমেন্ট। তোমরা 6টা ব্যাচ আছো, তাহলে প্রতিটা ব্যাচ যদি 2টা করে এলিমেন্ট বের করো, পার্সেন্টেজ বের করো, তাহলে 6 দুগুণে 12টা এলিমেন্ট আছে। এখানেও 12টা এলিমেন্ট, প্রতিটা ব্যাচকে তোমার 2টা করে এলিমেন্ট বের করো। এখানে বইতে তোমাদের এইটা দেওয়া আছে, টাস্ক অফ ডিফারেন্ট গ্রুপস। বিভিন্ন গ্রুপের কি কি টাস্ক
তো বলা হয়েছিল গ্রুপ 1 এ তোমাদের বইতে যেটা দেওয়া আছে সে গ্রুপ 1 শুধু কার্বনই করবে 0 মিনিট আর 5 মিনিট। এক গ্রুপ একই জিনিস দুইবার না করে আমি যেটা করেছি এটা আমি বলেছি যে আগের দিনে বলেছিলাম এটা আমরা ফলো করব। আমরা যেটা ফলো করব আমরা এইটা ফলো করব যে এক গ্রুপ যেন দুইটা এলিমেন্ট বের করবে। তাহলে দুইটা এলিমেন্ট বের করা যদিও 230 তে শিখেছো আবার একবার প্র্যাকটিস হয়ে যাবে। সেজন্য এইটা তোমাদের প্র্যাকটিস করতে হবে। গ্রুপ 1 কি করবে, সে ম্যাঙ্গানিজ সিলিকন করবে, ম্যাঙ্গানিজ সিলিকন। গ্রুপ 2 ও ম্যাঙ্গানিজ সিলিকন করবে, বাট ইন্টারমিডিয়েট টেম্পারেচার। সেইভাবে প্রতিটা গ্রুপ দুটো দুটো করে এলিমেন্ট করে ভিন্ন ভিন্ন এলিমেন্ট করবে। এটা মনে হয় তোমাদের আগের দিনে তোমাদের তোমরা নোট করে নিয়েছো না, কোন গ্রুপ কি করবে নিয়েছো? জি স্যার। আচ্ছা, তো আমি আজকে এই ডাটাটা দিয়ে দেবো। আর আগের দিনে আমি যতটুকু আমার মনে আছে যে সিলিকন, যদিও সিলিকন, কার্বন, ম্যাঙ্গানিজ তিনটারই 230 কিভাবে ডিটারমাইন করতে হয় পার্সেন্টেজ তোমাদের শিখেছো, তোমাদের শেখা আছে। তবুও গত ক্লাসে আমি সম্ভবত সিলিকন আর কার্বনের ডাটা দিয়েছিলাম। তোমরা যাদের ম্যাঙ্গানিজ আছে, যেমন গ্রুপ 1 এর ম্যাঙ্গানিজ আছে, ম্যাঙ্গানিজ কিভাবে বের করতে হবে 2 গ্রাম স্যাম্পল নিয়ে মনে আছে তো? আমি তো ফাইনাল রেজাল্ট টুকু দেবো, কিন্তু তোমাকে ক্যালকুলেশনে দেখাতে হবে। এবং গ্রুপ 1 সে ক্যালকুলেশনে তাকে ম্যাঙ্গানিজ এবং সিলিকন দুটো দেখাতে হবে, তাকে কার্বন দেখাতে হবে। আমি ম্যাঙ্গানিজটা সম্ভবত গত ক্লাসে দেখাইনি, সিলিকন দেখিয়েছিলাম। আর কার্বন তো সহজ জিনিস, কার্বন তোমাদের মনে থাকার কথা, তবুও মনে হয় দেখিয়েছিলাম। কার্বন দেখিয়েছিলাম গত ক্লাসে? জি স্যার। আচ্ছা, কার্বন দেখিয়েছিলাম, ম্যাঙ্গানিজ দেখাইনি মনে হয়, দেখিয়েছি না স্যার, ম্যাঙ্গানিজ দেখানো হয়। এখন ম্যাঙ্গানিজটা গ্রুপ 5 এ দেখানো হয়েছিল আর কি। গ্রুপ 5 এর ছিল সিলিকন আর কার্বন, রাইট, এটা আমি গ্রুপ থেকে গেছিলাম। ম্যাঙ্গানিজ মনে আছে তো তোমাদের আগের যে 230 তে যে এক্সপেরিমেন্ট করেছো সে অনুযায়ী ম্যাঙ্গানিজ কিভাবে বের করতে হয় মনে আছে তো? কারণ যাদের ম্যাঙ্গানিজ আছে তাদের ম্যাঙ্গানিজের ক্যালকুলেশন দেখাতেই হবে। মনে আছে? না থাকলে আমি আজকে দেখিয়ে দিয়ে যাবো। গ্রুপ 1 তোমাদের এই ম্যাঙ্গানিজ ক্যালকুলেশন মনে আছে? না থাকলে বলো, আমি দেখিয়ে দেবো। স্যার একটু দেখিয়ে দিলে ভালো হয়। ঠিক আছে, একজনকে যেহেতু দেখাতে হবে তাহলে সবাইকেই দেখাতে হবে। তাহলে গ্রুপ 1 আজকে আমি সিলিকন আর কার্বন দেখাবো না, তাহলে আজকে ম্যাঙ্গানিজ ক্যালকুলেশনটা আমি দেখিয়ে দেবো। ম্যাঙ্গানিজ ক্যালকুলেশন আছে 4টা গ্রুপের, একটা এই একটা। একটু ওয়েট করো, তাহলে আমি ম্যাঙ্গানিজটা কাছে নেই, আমি একটু আনছি, 2 মিনিট ওয়েট করো। হ্যাঁ, ম্যাঙ্গানিজের জন্য ম্যাঙ্গানিজ এস্টিমেশন
স্যাম্পল নিতে হয় 2 গ্রাম। ইনিশিয়াল স্যাম্পল টেকেন 2 গ্রাম। 2 গ্রাম নিয়ে তারপরে প্রসিডিউর আছে, লম্বা প্রসিডিউর, এদিকে আমি যাব না। ফাইনালি যে পিপিটি আছে সেই পিপিটিকে তার টাইট্রেশন করতে হয়। টাইট্রেশন করতে হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে। ফাইনালি তাহলে আমি কি পয়েন্টস গুলো লিখে দেবো। ফাইনালি পিপিটি ইজ টাইট্রেটেড by KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে টাইট্রেট করতে হবে। এখন মনে করে তোমার এই বিকার আছে, বিকারের ভিতরে সলিউশন আছে, সলিউশনের ভিতরে ম্যাঙ্গানিজ পিপিটি আছে, ম্যাঙ্গানিজ পিপিটি সম্ভবত ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হিসেবে আছে, আমার ঠিক মনে নেই, জিজ্ঞাসা চিহ্ন দিলাম। তোমাদের কাছে শীটটা থাকলে সেই শীটটা দেখে। এখন কি পরিমাণ ম্যাঙ্গানিজ, এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আছে সেটা বের করতে পারলে কি পরিমাণ ম্যাঙ্গানিজ আছে সেটা বের করা যাবে। সেই জন্য এটাকে কি করা হয়, বুরেটের মাধ্যমে বুরেটের একটা স্কেলিং, বুরেটে থাকে কি KMnO4 টাইট্রেশন। বুরেটের মাধ্যমে টাইট্রেশন করে এন্ড পয়েন্ট বের করা ডিফিকাল্ট। সেই জন্য করা হয় কি, KMnO4 এর যে নেচার তার উল্টা নেচার হচ্ছে ফেরাস অ্যামোনিয়াম সালফেট। ফেরাস অ্যামোনিয়াম সালফেট তার উল্টা নেচার। সেই জন্য করা হয় কি, কিছু ফেরাস অ্যামোনিয়াম সালফেট অ্যাড করে দেয়। অ্যাড করে দিয়ে, মানে যেহেতু উল্টা নেচার, দুইটা উল্টা নেচারের ভিতরে কন্ট্রাস্ট সব থেকে ম্যাক্সিমাম হয়। যেমন সাদা আর কালোর ভিতরে কন্ট্রাস্ট ম্যাক্সিমাম। এক সাইডে যদি এই পাশটা যদি সাদা হয়, এই পাশটা যদি সাদা হয় হোয়াইট, আর এই পাশটা যদি ব্ল্যাক হয়, এরকম দুটার মাঝখানের উপর লাইনটা থাকে, তাহলে এই লাইনটা আইডেন্টিফাই করা সব থেকে ইজিয়ার, কারণ এই দুটা কন্ট্রাস্ট হচ্ছে পুরোপুরি অপোজিট। সাদা আর কালোর মাঝখানে এটা আইডেন্টিফাই। ঠিক তেমনি এন্ড পয়েন্টটা শুধু KMnO4 দিয়ে আইডেন্টিফাই করা একটু ডিফিকাল্ট। সেই জন্য অপোজিট নেচারের একটা সলিউশন নেওয়া হয়, যেটা হচ্ছে ফেরাস অ্যামোনিয়াম সালফেট। সো এই সাদা আর কালো জাস্ট অপোজিট নেচারের একটা জিনিস দিয়ে তার অপোজিট কালারটা এনে দিলাম, এরপরে KMnO4 ঢালতে যেই ওইটা নিউট্রাল হয়ে যায়, সেই খুব সহজে কন্ট্রাস্ট থেকে বোঝা যায়। এই জন্য KMnO4 দেওয়া। তার জন্য প্রথমে করতে হয় কি, প্রথমে আর যে KMnO4 আমরা তৈরি করে রাখি, এটা তৈরি করে রাখলে এর স্ট্রেংথ আবার ডিকে করে যায়। সেই জন্য KMnO4 ওই ফেরাস অ্যামোনিয়াম সালফেটের সাপেক্ষে ওর স্ট্রেংথ কত, সে যখনই আমি টেস্ট করবো দেন অ্যান্ড দেয়ার জাস্ট বিফোর টেস্টিং ওর সাপেক্ষে এর স্ট্রেংথ কত বের করে নিতে হবে। ওইটাকে বলা হয় যে স্ট্রেংথ অফ KMnO4। এটা হচ্ছে টাইট্রেশন, উপরেরটা টাইট্রেশন। প্রথমে করতে হবে কি, স্ট্রেংথ বের করে নিতে হবে। স্ট্রেংথ অফ KMnO4 তার জন্য করতে হবে কি, আবার একটা বিকার নিতে হবে, বিকার নিয়ে, বিকারে আর কিছু না, শুধু কি করতে হবে 10 সিসি, প্রথমে 10 সিসি ফেরাস অ্যামোনিয়াম সালফেট, অপোজিট নেচার। এবার নিয়ে এইবারে এখানে বুরেট দিব, বুরেট দিয়ে এইবারে এই বুরেটের ভিতর কি আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে, KMnO4 আছে। এবারে একটু একটু করে KMnO4 দেব। KMnO4 যেহেতু তার অপোজিট নেচার, যেই এক ফোঁটা দেবো দেখবো কালার একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু সাথে সাথে আবার ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, কারণ এটার পরিমাণ অনেক বেশি। এক সময় দেখা যাবে কি,
যে কালার আর ডিসঅ্যাপিয়ার হচ্ছে না। প্রথম দিকে খুব দ্রুত বেগে KMnO4 এর কালার ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছিল, ফেরাস অ্যামোনিয়াম সালফেটের কালার চলে আসছিল। যত বেশি অ্যাড করা হচ্ছে তত এবার স্লোলি ডিসঅ্যাপিয়ার হচ্ছে। এক সময় লাস্ট পয়েন্টে যে দেখা যাচ্ছে যে অনেক দেরিতে ডিসঅ্যাপিয়ার হলো, ওই সময় বোঝা গেল প্রায় এন্ড পয়েন্টে চলে আসছি, আরেক ফুটা দিলে দেখা যাবে আর ডিসঅ্যাপিয়ার হচ্ছে না, তখনই বোঝা যাবে যে এন্ড পয়েন্ট। এর 10 সিসির জন্য এর কত সিসি লাগে সেটা আগে খুঁজে বের করতে হবে। সেরকম একটা রেজাল্ট হচ্ছে যে ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট, এটা করতে হবে। সো ফার্স্ট রেজাল্ট হচ্ছে, সো আমি নাম্বার 1 পেলাম। নাম্বার ওয়ান হচ্ছে এটা, স্ট্রেংথ অফ KMnO4 সেটা হচ্ছে দেখা গেল 10 ফেরাস অ্যামোনিয়াম সালফেট, এটা ইকুইভ্যালেন্ট টু 8 ml, দুটাই ml KMnO4, মানে এর 10 সিসি ফেরাস অ্যামোনিয়াম সালকে নিউট্রালাইজ করতে এর 8 সিসি লেগেছে। এটা স্ট্রেংথ আমি বের করে নিলাম। এরপর আমি 2 নম্বর এক্সপেরিমেন্টে যাব, মানে আমার আসল যে টাইট্রেশন, সেখানে আমি এবার স্যাম্পল টাইট্রেশন এটাকে বলা হয় 2 নম্বর। সেখানে আমি প্রথমে করব কি, ওই যে যদি ডাইরেক্ট আমি KMnO4 দিয়ে এন্ড পয়েন্ট বের করতে পারবো না, আমি কিছু ফেরাস অ্যামোনিয়াম সালফেট আমি অ্যাড করে নেব। এখন এতে যদি কতটুকু অ্যাড করব, এটা যদি অল্প পরিমাণ ম্যাঙ্গানিজ অক্সাইড থাকে তাহলে অল্প পরিমাণ ফেরাস অ্যামোনিয়াম সালফেট দিলে হবে, যদি বেশি পরিমাণ থাকে তাহলে বেশি পরিমাণ দেওয়া হবে। আমার কাছে যে ডাটা আছে সেই ডাটাতে আমি দেখতে পাচ্ছি যে ফেরাস অ্যামোনিয়াম সালফেট দেওয়া হচ্ছে 20 অ্যাড করা হয়েছে, 20 ml। তাহলে আমি 2 নম্বরে আমি ডাটা পাচ্ছি এরকম, ফেরাস অ্যামোনিয়াম সালফেট অ্যাডেড সমান হচ্ছে 20 ml। তাহলে 20 ml দিয়ে আমি ফেরাস অ্যামোনিয়াম সালফেটের কালারে চলে গেলাম পুরোপুরি। এরপর আস্তে আস্তে KMnO4 দিচ্ছি। সো এরপর টাইট্রেশন করতে যে KMnO4 নিডেড ফর এন্ড পয়েন্টে আসার জন্য এটা হচ্ছে এর প্রথমে করবো কি, যে ইনিশিয়াল রিডিং নিয়ে নেবো, এই জায়গায় রিডিং নিয়ে নেবো, পরবর্তীতে এসে এই জায়গায় এসে দেখা গেলাম যে এন্ড পয়েন্ট এসে গেল। সো ইনিশিয়াল রিডিং আর ফাইনাল রিডিং এর ডিফারেন্স, সেই ইনিশিয়াল রিডিংটা আছে 17.2, আমার কাছে একটা ডাটা আছে সেখান থেকে দিচ্ছি, আর 19.2। সো এটা হচ্ছে তাহলে হচ্ছে 2 লাখ। তার মানে ব্যাপারটা হচ্ছে যে আমার যে পরিমাণ পিপিটি ছিল, আমার জানতে হবে ওই পরিমাণ পিপিটি কে নিউট্রালাইজ করতে কি পরিমাণ KMnO4 লাগে, সেটা আমি যে বের করবো আমি এইভাবে। হেন্স ম্যাঙ্গানিজ কন্টেন্ট, ফাইনালি ম্যাঙ্গানিজ কন্টেন্ট হচ্ছে যে আমি কি দিয়েছিলাম, ফেরাস অ্যামোনিয়াম সালফেট 20 ml দিয়েছিলাম, তাই না? ফেরাস অ্যামোনিয়াম সালফেট 20 ml দিয়ে আমি ওইটাকে ফেরাস অ্যামোনিয়াম সালফেটের দিকে নিয়ে গেলাম। ফেরাস অ্যামোনিয়াম সালফেট 20 ml দেওয়া মানে কি, 10 ফেরাস অ্যামোনিয়াম সালফেট 10 ml দেওয়া, আর সেটাকে নিউট্রালাইজ করতে লাগে 8 ml KMnO4। সো ফেরাস অ্যামোনিয়াম সালফেট 20 ml দেওয়া মানে হচ্ছে 16 ml KMnO4 দেওয়া। 16 ml KMnO4 দিয়েছি। তারপরে ওইটাকে আবার ব্যাক টাইট্রেশন করতে আমাকে লেগেছে 2, সো -2। এটার সঙ্গে ফর্মুলা আছে, সেই ফর্মুলা তোমাদের শিটে দেওয়া আছে, এটার সঙ্গে একটা 0.1 দিয়ে গুণ, 2 গ্রামের জন্য 0.1 দিয়ে গুণ। সো এটা সমান আছে 1.40% ম্যাঙ্গানিজ। আমি এখানে 20 ml দিয়েছি, সেটাকে KMnO4 এ কনভার্ট করে নিতে হবে। স্ট্রেংথ অনুযায়ী জানি আমি 10 সিসি মানে হচ্ছে 8 সিসি এটা, তাহলে এটার 20 সিসি দেওয়া মানে হচ্ছে ওইটা 16 সিসি দেওয়া।
সেই 16 সিসি দেওয়া। আর ফাইনালি কি হলো 2 সিসি আমাকে ব্যাক টাইট্রেশনের জন্য দিতে হচ্ছে। 16 থেকে 2 মাইনাস হবে, মাইনাস হওয়ার পরে 0.1 দিয়ে গুণ হবে। এটা হচ্ছে ফর্মুলা আছে। এটা এই পয়েন্ট কেন হলো সেটা বুঝতে গেলে ওই তোমার লাগবে, কিভাবে কি কোন কম্পাউন্ড আসলো, সেই কম্পাউন্ড থেকে আবার ফাইনালি কি গেল সেগুলো সব জানাবে। এগুলো এই মুহূর্তে আমার জানা নেই, শীট দেখতে হবে। তো ফাইনাল ক্যালকুলেশন হচ্ছে 1.40। তোমাদেরকে আমি যে ডাটা দেবো আজকে ম্যাঙ্গানিজের, এরকম একটা ডাটা দিব। 1.4 হতে পারে, 2.4 হতে পারে, 3 হতে পারে। সেই ক্ষেত্রে তোমাদেরকে এইগুলো ব্যাক ক্যালকুলেশন হবে বানাতে হবে। সো এটা তো কনস্ট্যান্ট, এটা তো ডেফিনিটলি থাকবে কনস্ট্যান্ট। সো এইগুলো বানাতে হবে। এই 2টা বানাতে হবে, কত 2 এর জায়গায় কত দিলে হয়, তারপরে এই 20 ml এর জায়গায় কত দিলে হয়। সো এই ফর্মুলাটা তোমাকে বানাতে হবে যাতে করে এই কয়েকটা প্রসেসে 1 আর 2 প্রসেসের মাধ্যমে তোমার ফাইনালি আমি যেটা দেবো সেটা চলে আসে। সেই হচ্ছে ম্যাঙ্গানিজ এস্টিমেশন। সিলিকন এস্টিমেশন, কার্বন এস্টিমেশন আগের দিনে দেওয়া আছে। সো 3টা এস্টিমেশন হলো। এবার আমি ডাটার ঘরে চলে যাই। সো গ্রুপ 1 বের করবে 0 মিনিটে ম্যাঙ্গানিজ। তার ম্যাঙ্গানিজ রেজাল্ট হচ্ছে 0.75। আর বের করবে কি 5 মিনিটে সিলিকন। তার সিলিকন রেজাল্ট হচ্ছে 1.82। গ্রুপ 2 10 মিনিটে ম্যাঙ্গানিজ বের করবে, সেটা হচ্ছে 0.43। 20 মিনিটে সিলিকন বের করবে 1.36। গ্রুপ 3 0 মিনিটে কার্বন অনেক বেশি হবে, পিগ আয়রন 4.0। আর করবে হচ্ছে 5 মিনিটে ম্যাঙ্গানিজ 0.46। গ্রুপ 4 10 মিনিটে কার্বন 3.43। 20 মিনিটে ম্যাঙ্গানিজ 0.35। গ্রুপ 5 0 মিনিটে সিলিকন 3.2। 5 মিনিটে কার্বন 3.98। গ্রুপ 4 10 মিনিটে সিলিকন 1.42। 20 মিনিটে কার্বন 3.82। রেজাল্ট। আমরা টেবিলটা কিভাবে তৈরি করবো? মানে এই টেবিলটা আগে দিব, এইভাবে তবু এইভাবে। এই টেবিলটা দেওয়ার পর আরেকটা টেবিল দিতে হবে, হচ্ছে লেখাটা। এরপরে আরেকটা টেবিল দিতে হবে, এই টেবিলটা যেখানে এটা তোমাদের শীটে দেওয়া আছে। এই টেবিলটা যেখানে টেম্পারেচার ইফেক্ট আমরা দেখিনি, টেম্পারেচার ইফেক্টটা বাদ, এবং প্লটিং দা ফলোইং। আচ্ছা, ওটা পরে আসছি। সো এই আগের টেবিলটা যখন ফুলফিল হয়ে যাবে তখন এই টেবিলটা চলে আসবে। আগের টেবিল দেখে এই টেবিলটা, এই টেবিলে প্রথমে আছে কার্বন। কার্বন কত মিনিটে 0, 5, 10, 20। ওই টেবিল থেকে যদি আমি দেখি কার্বন হচ্ছে 0তে হচ্ছে 4.06, 4.06, 3.98, 3.98, 3.93, 3.93, 3.82।
3.82, silicon 3.2, 3.2, 1.82, 1.82, 1.42, 1.42, 1.36, 1.36. Manganese 0.75, 0.75, 0.46, 0.46, 0.43, 0.43, and 0.35, 0.35. দেখো এই টেবিল থেকে যে ট্রেন্ড এসছে সেই ট্রেন্ড থেকে দেখা যায় দেখো সিলিকন 5 মিনিটেই ড্রাস্টিক্যালি কমে গেছে, 0 থেকে 5 মিনিটে দেখো 1.82 তে চলে আসছে। ম্যাঙ্গানিজও দেখো 5 মিনিটেই অলমোস্ট হাফের কাছাকাছি চলে আসছে। আর কার্বন তেমন একটা কমেনি ইভেন আফটার 20 মিনিটস, 0 ছিল 4.06 আর 20 মিনিটে 3.82। এইটা তোমরা ডিসকাশনে লিখতে পারবা। ডিসকাশনে লেখার একটা পয়েন্টস তোমরা পেয়ে যাচ্ছ, সেটা হচ্ছে কি কি বলা যায়, কমেন্টসটা কি? ফার্স্টে আর কি সিলিকন আর ম্যাঙ্গানিজ রিঅ্যাকশন করতেছে, তারপরে কার্বন রিঅ্যাকশন করবে আর কি। করবে, কিন্তু করিনি তো তেমন একটা রিজাল্ট লেভেল, এমনকি স্টিলও হয়নি। স্টিলে তো কার্বন 2%, টেম্পারেচার অত হাই হয়নি আর কি। টেম্পারেচার অত হয়নি। ইভেন আফটার 20 ডিগ্রি সেলসিয়াস আমরা 1600 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারি। এটা হচ্ছে একবার থেকে কনক্লুশন। 16 ডিগ্রি সেলসিয়াসে না পৌঁছালেও কি হবে, ওই সিলিকন ম্যাঙ্গানিজ কমবে, সেটা কমেছে ড্রাস্টিক্যালি, 5 মিনিটেই কমে গেছে। এখান থেকে দেখো র্যাপিড একটা ডিডাকশন, পরে কমে গেছে, তেমন একটা নেই, 5 মিনিটে যথেষ্ট কমেছে, কমার কথা। আর কিন্তু 20 মিনিটেও সেটা 1600 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়নি বলে কার্বন তেমন একটা কমেনি। তো এটা হচ্ছে তোমরা লিখবে, স্টিল তৈরি হয়নি আসলে। প্লট দ্য ফলোইং টেম্পারেচার ভার্সেস অক্সিডেশন টাইম। এটা আমরা করবো না, টেম্পারেচার ভার্সেস অক্সিডেশন টাইম আমরা করবো যেটা কার্বন, সিলিকন, ম্যাঙ্গানিজ পার্সেন্টেজ ম্যাঙ্গানিজ ভার্সেস অক্সিডেশন টাইম। এই কাজ থেকে এই 2 নম্বর প্লটিংটা যদি তোমরা করো তাহলে তোমাদের রেজাল্টটা এরকম আসবে, টেবিলটা এরকম, গ্রাফটা এরকম আসবে। এখানে লিখতে হবে পার্সেন্টেজ কার্বন, সিলিকন, ম্যাঙ্গানিজ। এদিকে লিখছো টাইম, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট। ম্যাঙ্গানিজ প্রথমে ছিল, আমি যদি লিখি এটা কেন 4 পর্যন্ত, এটা 4 দেই, 4, এটা 2, এটা 3, এটা 1। সিলিকন 3.2 থেকে শুরু হয়েছে, সিলিকন 3.2 এই জায়গা থেকে সিলিকন শুরু হয়েছে, সে 5 মিনিটে 1 এর কাছাকাছি চলে আসছে। 5 মিনিটে এরকম কাছাকাছি চলে আসছে। সিলিকন হচ্ছে এরকম, সিলিকনটা এরকম এরকম গেছে, সিলিকনটা। ম্যাঙ্গানিজ 0.75 থেকে শুরু হয়েছে, 0.75 মানে এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে 0.46, তার মানে এটাও 5 মিনিট অর্ধেকের কাছাকাছি চলে আসছে। ম্যাঙ্গানিজ এরকম গেছে, ম্যাঙ্গানিজ এরকম 20 মিনিট পর্যন্ত। আর ওটা 4.06 থেকে 3.82, 4.06 এই জায়গায় আর 3.82 হচ্ছে এই জায়গায়। তার মানে এটা এরকম তোমরা এরকম পাবে। এবং তাতে দেখা যাচ্ছে যে আমরা স্টিলই পাই, স্টিল পেতে গেলে 2 এর নিচে আসতে হবে, হচ্ছে 2 এর লেভেল, কার্বন 2 এর নিচে আসে এবং তেমন একটা ফল করে। তোমাদের এক্সপেরিমেন্টাল ডাটাটা এইটা হবে এবং এইভাবে তোমরা ডিসকাশনটা লিখতে হবে। কিন্তু রিয়েলটা কেমন হওয়া উচিত ছিল সেটাও আমি দেখিয়ে দেবো, সেটাও তোমরা লিখবে যে রিয়েলটা এরকম হওয়া উচিত ছিল কিন্তু আমাদের ডাটাটা এরকম হয়েছে। সো দিস ইজ ইয়োর রিয়েল ডাটা, এক্সপেরিমেন্টাল ডাটা। দিস এক্সপেরিমেন্টাল ডাটা আর এক্সপেরিমেন্টাল কাজ।
ক্লিয়ার আছে? এখন রিয়েলটা কেমন হওয়া উচিত ছিল সেটা তোমাদের ওখানে 7.1 এরকম একটা ডায়াগ্রাম দেওয়া আছে। 7.1 আর 7.2 7.2 7.1টা আসি, এটা হচ্ছে রিয়েলটা। ফিগার 7.1 অক্সিডেশন অফ ব্লাস্ট ফার্নেস ইম্পিউরিটিস। তখন আমরা ব্লাস্ট ফার্নেসের পিগ আয়রন নিয়েই তো তার অক্সিডেশন করবো ইন এ কনভার্টারেই করবো সেটা। রানিং কোল্ড মানে শুরুতে ব্লাস্ট ফার্নেসটা কোল্ড অবস্থায় ছিল, সেটাকে আমরা বার্নিং করলাম, মিল স্কেল দিলাম, দিয়ে আমরা টেম্পারেচার রাইজ করাচ্ছি, যেটা আজকের এক্সপেরিমেন্টে আমরা করেছি। আজকের এক্সপেরিমেন্টে আমরা করেছি সেটা রিয়েল অবস্থাটাই এইটা, যে আমরা ব্লাস্ট ফার্নেস কি নিয়েছিলাম, কোল্ড অবস্থা নিয়েছিলাম, কোল্ড অবস্থায় নিয়ে আমরা সেখানে মিল স্কেল দিয়েছি এবং বার্নিং শুরু করেছি। তারপরে আস্তে আস্তে 20 মিনিট ধরে আমরা বার্নিং করেছি, করে ওটা ছিল এইটা আমাদের কোনো ত্রুটি হয়েছিল, যেটা কি হওয়া উচিত ছিল দেখো, যেহেতু কোল্ড অবস্থায়, তার মানে শুরুতে টেম্পারেচার কম ছিল, শুরুতে সিলিকন 1.5 শুরুতে ছিল, তারপরে সে কমা শুরু হয়েছে, শুরু থেকে কমতে কমতে এই যে 5 মিনিটে দেখো অনেকটা কমে আসছে, 5 মিনিটে এতটুকু কমে আসছে, 5 মিনিটে অনেকটা কমে আসছে, তারপরে আরো কমতে 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 এই যে অনেক নিচের লেভেল, অনেক নিচের লেভেল চলছে। ম্যাঙ্গানিজ ছিল এই লেভেলে ছিল, 1 এর থেকে একটু নিচেও, সেও কমতে 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 অনেক নিচের লেভেলে চলে আসছে। আর কার্বন পিগ আয়রন 3.6 এর কাছাকাছি ছিল, সে কমেনি, কতদূর কমেনি, 10 মিনিট পর্যন্ত অলমোস্ট কমেনি, সামান্য একটু ভেরিয়েশন। এই যে একটু আপস অ্যান্ড ডাউন এগুলো হয় রিলেটিভ অ্যামাউন্ট, এটা কমে যাওয়া মানে ওটা রিলেটিভ অ্যামাউন্ট বেড়ে যাওয়া, পার্সেন্টেজে করা হয়েছে তো রিলেটিভ অ্যামাউন্ট বেড়ে যাওয়া, সেই জন্য একটু বেড়ে গেছে। তোমার কোশ্চেন বাড়লো কি করে, ছিল 3.5 তো হলোই, এখানে কার্বন আসলো কোথা থেকে, কোশ্চেন হতে পারে না। দেখো 3.5 একটু বেড়ে গেছে, এটা বাড়ার কারণ হচ্ছে এগুলো তো রিলেটিভ অ্যামাউন্ট, পার্সেন্টেজ, কম্পোজিশন পার্সেন্টেজ, যেহেতু সিলিকন ম্যাঙ্গানিজ পার্সেন্টেজ কমে গেছে, তাই এবার রিলেটিভ অ্যামাউন্ট করলে ওইটা পার্সেন্টেজ বেড়ে যায়, সেই বাড়া, অ্যাবসলিউট অ্যামাউন্ট না, রিলেটিভ অ্যামাউন্ট। যাও কমিং কোন পর্যন্ত, অ্যারাউন্ড 10 মিনিট পর্যন্ত কার্বন কমে, এবং 10 মিনিটের পরে যে টেম্পারেচার কত হচ্ছে, এখানে এসে টেম্পারেচার 1600 ডিগ্রি বা 1550 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে, যে কারণে সে কি হচ্ছে যে ড্রাস্টিক্যালি এবার কার্বন শুরু ফল করা শুরু হচ্ছে। এবং এই যে 10 মিনিটের পরে দেখো এই জায়গায় যে টেম্পারেচারটা দেখো, টেম্পারেচার হচ্ছে 1550 কাছাকাছি, 1550 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। যেই এই টেম্পারেচার আসছে তখন সে কমে যাচ্ছে, ড্রাস্টিক্যালি কমে যাচ্ছে। আমরা একটু আগে যেটা করব, যখন আমরা কি করলাম, কনভার্টারটা নিলাম, ঠান্ডা অবস্থায় কনভার্টার, তখনই শুরুতে সিলিকন ম্যাঙ্গানিজ কমলো, কিন্তু কার্বন কমলো না, কার্বন একই রকম থেকে গেল। সে 1550 ডিগ্রি সেলসিয়াস যখন পেল, তখন সে ড্রাস্টিক্যালি ফল করে। সো এখানে যে পয়েন্টগুলো আমাকে লিখতে হবে এই ফিগারের সাথে, সিলিকন ম্যাঙ্গানিজ অক্সিডাইজেস ফার্স্ট, সিলিকন ম্যাঙ্গানিজ অক্সিডাইজেস, না অক্সিডাইজ হবে, এস হবে না, দুইটা জিনিস আছে। অক্সিডাইজ ফার্স্ট, প্রথমে অক্সিডাইজ হয়। At lower temperature, কত, T less than
around 1550 degrees Celsius, oxygen affinity of silicon manganese is high. Silicon manganese oxygen affinity high. 3 নম্বর হচ্ছে when silicon manganese content drops কমে আসে by exothermic reaction, আমরা দেখেছি exothermic reaction গুলো, exothermic reactions temperature increase করে and carbon oxidizes rapidly. So এই হচ্ছে আমার 3টা পয়েন্ট এই কার্বনের ফিগার 7.1 এর রানিং কোল্ড, যখন আমরা কনভার্টারটা শুরুতে কোল্ড অবস্থায় আছে। পরের ফিগারটা আমরা একটু অন্যরকম দেখবো 7.2, ওটা হচ্ছে রানিং হট, মানে আমরা কনভার্টারটা শুরু করেছি হায়ার টেম্পারেচার দিয়ে শুরু করেছি। বলো, তোমরা বলো, হায়ার টেম্পারেচার দিয়ে শুরু করলাম, তাহলে কি হবে? এটাকে রানিং, হ্যাঁ তখন স্যার সিলিকন ম্যাঙ্গানিজ আগে হওয়ার কথা আর কি। হ্যাঁ আবার বলো। তখন স্যার সিলিকন ম্যাঙ্গানিজ হাই টেম্পারেচার অ্যাফিনিটি কমে যাবে। হ্যাঁ, আর কার্বন প্রথম থেকেই কার্বন ড্রপ করা শুরু করে, মানে কার্বন প্রথম এই কিছুক্ষণ থাকার পরে, যেহেতু রানিং হট, কার্বন প্রথম থেকে এরকম কমা শুরু। এবং সিলিকন ম্যাঙ্গানিজ প্রথম দিকে, ওই যে কে যেন বললো, একটা মেয়ে বললো বোধহয়, যে সিলিকন প্রথম দিকে এরকম ফার্স্ট রেটে কমবে, কিন্তু ফার্স্ট রেটে কমবে কার্বন একদম প্রথম রানিং হট একই জিনিস, রানিং হট শুরু করা হয়েছে হট নিয়ে, হাই টেম্পারেচার। সো অক্সিডেশন অফ ব্লাস্ট ফার্নেস ইম্পিউরিটিজ ইন এ কনভার্টার রানিং হট। তাতে কি দেখছি আমরা, যে কার্বন কন্ট্রাস্ট শুরু থেকেই ড্রাস্টিক্যালি কমা শুরু হয়েছে, শুরুতেই টেম্পারেচার অ্যাবাভ 1600 ডিগ্রি ছিল, এখানেই টেম্পারেচার T above 1550 ডিগ্রি সেলসিয়াস রানিং হট। তাহলে কি হচ্ছে, কার্বনও কমছে, সিলিকন ম্যাঙ্গানিজ একটু কমতে থাকে। সো ফাইনালি কার্ভটা এই নিচে আসে। সো তাহলে এখানে আমরা কি বলবো, এখানে আমরা বলবো ডিপেন্ডিং on content of impurities and temperature, মানে হট বলতে কত তা তো আমরা জানি না, যদি সেটা শুরুতেই 1550 ডিগ্রি সেলসিয়াসের উপর হয় তাহলে এরকম হবে, সেই জন্য বলা হচ্ছে ডিপেন্ডিং অন টেম্পারেচার। সিলিকন ম্যাঙ্গানিজ কার্বন oxidize simultaneously. Oxygen affinity of
silicon, manganese, and carbon is very close. এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে এই হটটা জাস্ট বিলো 1400 ডিগ্রি সেলসিয়াস ছিল শুরুটা, জাস্ট বিলো 1400 শুরুটা ছিল, স্টার্টিং টেম্পারেচারটা ছিল 1 নম্বর লিখে, স্টার্টিং টেম্পারেচার ছিল জাস্ট বিলো 1400 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার জাস্ট বিলো। এরপরে যেহেতু সিলিকন ম্যাঙ্গানিজ শুরু হওয়ার সাথে সাথে কি হলো, টেম্পারেচার বেড়ে গেল, তখন টেম্পারেচার বিকামস 1550 ডিগ্রি সেলসিয়াস। সেই জন্য এই কিছু সময় এখানে ছিল, খুব অল্প সময় থেকে কি হলো, সিলিকন হলো, ম্যাঙ্গানিজ হলো, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হলো, টেম্পারেচার বেড়ে গেলে এখানে চলে গেল, সো কার্বন শুরু হলো। দুইটা খুব কাছাকাছি। বলা হচ্ছে যে সিলিকন, ম্যাঙ্গানিজ, কার্বন, অক্সিজেন অ্যাবসর্পশন ইজ ভেরি ক্লোজ। সো এই গ্রাফ থেকে 7.1 এবং 7.2 হচ্ছে এরকম হওয়া উচিত থিওরিটিক্যাল। তোমাদের এক্সপেরিমেন্টালে এটা পাওনি, তোমাদের এক্সপেরিমেন্টাল দেখা গেছে যে 20 মিনিটেও তোমাদের 1550 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়নি, সেজন্য কার্বন তেমন একটা রিডাকশন হয়নি, ইভেন স্টিল হয়নি তোমাদের কার্বন থেকে কার্বন। এটা হচ্ছে আজকের এক্সপেরিমেন্ট। এইবারে রিপোর্ট কিভাবে লিখবে, আমাদের লাস্ট এক্সপেরিমেন্ট। So report writing. First লিখবে অবজেক্টিভ বইতে যেটা দেওয়া আছে সেটাই, দুইটাই দেওয়া আছে। এখানে একটু ইন্ট্রোডাকশন লিখবে, ব্রিফ ইন্ট্রোডাকশন লিখবে। ব্রিফ আমি লিখে দিচ্ছি, ব্রিফটা তোমরা কথাটাই লিখবা না, এটা তোমরা লিখবা না। আমি ব্র্যাকেটে দিলাম যাতে ইন্ট্রোডাকশনটা ব্রিফ বোঝানোর জন্য, তোমরা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করবে। এখানে তোমরা যেটা লিখবা, যে পয়েন্ট গুলো লিখবা, ওই যে কি হয় যে at lower temperature কত, less than around 1550 ডিগ্রি সেলসিয়াস। কি হচ্ছে, যে রিঅ্যাকশন গুলো হয় আমি আজকে দেখালাম, আয়রন অক্সাইড যোগ সিলিকন, তারপর আয়রন অক্সাইড যোগ ম্যাঙ্গানিজ, এইগুলো দেখালাম। এখানে ΔH1 যোগ ΔH2, কোনো এক জায়গায় ইলিংহাম ডায়াগ্রাম দেখাবো, সেটা শুরুতেও দেখাতে পারো বা মাঝখানেও দেখাতে পারো। সো ইলিংহাম ডায়াগ্রাম এখানে এই অনুযায়ী এইগুলো ঘটনাগুলো ইলিংহাম ডায়াগ্রাম থেকে। সো ফিগার ইলিংহাম ডায়াগ্রাম, তারপরে পরপর লিখে যাবা, আমি পাশে লিখছি, তোমরা পিছনে লিখে যাবে। at higher temperature T greater than around 1550 ডিগ্রি সেলসিয়াস কি হয়, কার্বন থেকে হচ্ছে কার্বন মনোক্সাইড আর একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এইটুকু লিখলেই হবে, আর বেশি লেখা হবে না। ব্রিফ ইন্ট্রোডাকশন, ইলিংহাম ডায়াগ্রামটা দিবে, আর লোয়ার টেম্পারেচার হায়ার টেম্পারেচারে যে দুটো হয়, যে একসঙ্গে হয় না, এটা বুঝতে হবে। এরপরে তোমরা ক্যালকুলেশনে চলে যাবে।
এখানে আমি নাম্বার 3 দেখাই। নাম্বার 3 তে তোমরা যাওয়া হচ্ছে ক্যালকুলেশন। যার যেটা আছে তার সেটা। গ্রুপ 1 এর কি কি আছে? গ্রুপ 1 এর কি বের করতে বলা হয়েছে? সিলিকন আর কার্বন না? গ্রুপ 1 এ নাকি ম্যাঙ্গানিজ? ম্যাঙ্গানিজ আছে গ্রুপ 1, ম্যাঙ্গানিজ আছে আর সিলিকন আছে গ্রুপ 1। সো গ্রুপ 1 তার ম্যাঙ্গানিজ এস্টিমেশন করবে, এস্টিমেশন সেটা সে দেখাবে। তার ফাইনালি হেন্স ম্যাঙ্গানিজ কন্টেন্ট, ম্যাঙ্গানিজ আসছে 0.75, সে ফাইনালি দেখাবে সাম এক্স মাইনাস ওয়াই গুণ 0.1, এটা হবে 0.7 গ্রুপ 1। আর কি দেখাবে? সিলিকন কন্টেন্ট দেখাবে, সিলিকন এস্টিমেশন যেটা আগের দিন দেখিয়েছি। হ্যাঁ, সে তার ফাইনালি কিছু ক্যালকুলেশন দেখিয়ে তার হেন্স সিলিকন সমান মানে কি আসে, পিপিটি ওয়েট আসে, তারপরে কি আসে, গুণ 100, নিচে বোধহয় কত আছে 180 নাকি যাও যা যা আসে এখানে মনে নেই, যা যা আসে সমান এটাকে দেখাবে কত 1.82%। সো গ্রুপ 1 ম্যাঙ্গানিজ আর সিলিকন আছে, ম্যাঙ্গানিজ এস্টিমেট করে তার যেটা দেওয়া আছে সে সেই ফিগারে আসবে, আর সিলিকন এস্টিমেশন তার যে ফিগার দেওয়া আছে 1.8 ক্যালকুলেশন। এটা যদি গ্রুপ 2 হয় তাহলে গ্রুপ 2 দেখাবে গ্রুপ 2 ও ম্যাঙ্গানিজ আর সিলিকন। এটা যদি গ্রুপ 4-6 এর হয় সে দেখাবে সিলিকন আর কার্বন। যে গ্রুপের যে ক্যালকুলেশন সেই গ্রুপ সেই ক্যালকুলেশনটা দেখাবে, তারটুকু শুধু আর কিছু। সো ক্যালকুলেশন চলে যাবে। এরপরে ডাটা শিট দেখাবে। 4 নম্বর হচ্ছে ডাটা শিট। ডাটা শিটে ওই যে গ্রুপ ওয়াইজ যে ডাটা শিটটা আমি দেখালাম সেটা দেখাবে। গ্রুপ 1 এর কি ছিল? গ্রুপ 1 এর এটা হচ্ছে স্যাম্পল কালেকশন টাইম। কালেকশন টাইম 0 মিনিট আর 5 মিনিট। কেমিক্যাল অ্যানালাইসিস। ম্যাঙ্গানিজ 0.75%, সিলিকন 1.82%। এটা ফিল আপ করবে, এটা সবার সেম হবে ডাটা শিট। এরপরেও আর একটা ডাটা শিট, সেটাকে আমি বলছি কম্পারিজন অফ এলিমেন্ট অ্যাকর্ডিং টু অক্সিডেশন টাইম। বা ডাটা শিট 1 দাও আর এরপরে দাও ডাটা শিট 2। ডাটা শিট 2 সেখানে কি হবে? সেখানে অক্সিডেশন টাইমের সাথে বাকি এলিমেন্ট গুলো থাকবে। এটা হচ্ছে অক্সিডেশন টাইম in minute, zero, 5, 10, 20 আর হচ্ছে
chemical composition, weight percentage, carbon, silicon, এটা fill up করবে data sheet 2 4 নম্বর। পাঁচ নম্বরে কার্ভ প্লট করো। কার্ভ প্লট করো, পার্সেন্টেজ কার্বন, সিলিকন, ম্যাঙ্গানিজ, যেমনটা তোমাদের এসছে। কার্বনের 20 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট টাইম। সিলিকন কমে আসছে, 5 মিনিটে কমে আসছে অনেকদূর। ম্যাঙ্গানিজ কমে আসছে 6 নম্বরে ডিসকাশন। ডিসকাশনে মেইন পয়েন্ট যেটা দেখা যাচ্ছে যে কি তুমি ওইগুলো এক্সপ্লেন করে বলবা যে in your experimental results our দিয়ে লেখো our experimental results temperature, was not increased to around 1550 degree Celsius, 2 degrees Celsius, even after 20-minute oxidation. Thus, carbon content was not decreased significantly even after 20-minute oxidation. এই কথা একটা, এটাকে এবার তুমি এলাবোরেট করে যা লিখতে পারো। সিলিকন ম্যাঙ্গানিজ কমেছে as per usual convention. Silicon manganese reduces significantly at 5 minutes oxidation. এই দুটা পয়েন্টকে হাইলাইট করে একটু বড় করে দেব। এরপরে এটা তুমি এক্সপেরিমেন্টাল রেজাল্ট লেখার পরে তারপরে তুমি এইবারে থিওরিটিক্যাল যেটা হওয়া উচিত সেই কথাগুলো লিখবে ওই ডিসকাশনের ভিতরে। হ্যাঁ, সেখানে ফিগার 7.1 আসবে, ফিগার নাকি 7.10 কি লেখা কত ছিল ওটা, 7.11 আর 7.12, 7.1 আর 7.2। ফিগার 7.1 কি বলা হচ্ছিল, স্টার্টিং কোল্ড
রানিং কোল্ড, রানিং কোল্ড, এটাকে ফিগারটা ড্র করে এক্সপ্লেন করবা, তারপরে এটাতে ফিগার 7.2 রানিং হট এক্সপ্লেন করে শেষ করে দেবে। ঠিক আছে, কারোর কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে আমি কুইজের কথা বলি। আমাদের এক্সপেরিমেন্ট আজকে শেষ, সামনের সপ্তাহ আমাদের ঈদের ছুটি, তারপরের সপ্তাহ লাস্ট উইকের যে মঙ্গলবার 27 তারিখে আমাদের কুইজ হবে। এই রিপোর্টটা জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 27 তারিখ বিকাল 3টায়, কুইজও লাস্ট 27 তারিখ বিকাল 3টায়। কুইজ ডেটটা কি স্যার চেঞ্জ করা যাবে, মানে আগে যদি দিতে চাই আমরা? কবে আগে কবে দিতে চাও? মানে স্যার আমি এখনো তো সবার সাথে কথা বলিনি, যদি চাই আর কি তাহলে স্যার বলা যাবে? যাবে। তাহলে স্যার মানে ডেটটা কালকে বলি তাহলে স্যার, ঠিক আছে, মানে কালকে তো আপনার ক্লাস। কালকে আমার ক্লাস আছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। কুইজ ডেটটা ঈদের পরে আর কি, আফটার ঈদ, তাই তো? আফটার ঈদ ডেটটা এখন তুমি পরে বলবা। হ্যাঁ আফটার ঈদ, ঠিক আছে, ডেটটা পরে বলবো। আর আমি 230 যেমন দুইটা পার্ট নিয়েছিলাম, পার্ট এ পার্ট বি। পার্ট এ তে এমসিকিউ ছিল, পার্ট বি তে তোমার ডিসক্রিপটিভ ছিল, তাই তো? এখানে হবে শুধুমাত্র পার্ট বি মতো, পার্ট বি এর মতো। হ্যাঁ ডিসক্রিপটিভ শর্ট কোশ্চেন, শর্ট কোশ্চেন, ডিসক্রিপটিভ না বলবো, শর্ট কোশ্চেন। ডিসক্রিপটিভ দুই একটা থাকতে পারে, দুটোই শর্ট কোশ্চেন, ডিসক্রিপটিভ প্লাস এমসিকিউ প্লাস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সব মিলে। সবার কি স্যার লেখে জমা দিতে হবে আর কি? লিখে জমা দিতে হবে। তোমরা ওই কোশ্চেনের সাথে ওখানে কোনো ঠিক নেই, টাইম দেবো, টাইমে তোমরা টার্ম ফাইনালের যেমন হয় তোমরা কোশ্চেন পাবে, কোশ্চেন দেখে তোমাদের সাদা কাগজে অ্যান্সার করে স্ক্যান করে আপলোড করে দেবে, টাইমের ভিতরে আবার আপলোড করে দেবে টিমসে। হ্যাঁ পরীক্ষা হবে অ্যারাউন্ড 1 ঘন্টা, অ্যারাউন্ড টাইমে অ্যারাউন্ড 1 ঘন্টা। স্যার ম্যাথ আসতে পারে? অত কিছু বলা যাবে না, এটা থেকে যাবো যে শর্ট কোশ্চেন প্লাস ডিসক্রিপটিভ কোশ্চেন প্লাস এমসিকিউ প্লাস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সবকিছু কোনো একটাই থাকতে পারে, যে কোনো এক ধরনের থাকতে পারে, আবার 4 ধরনের মিক্স থাকতে পারে, 2 ধরনের মিক্স থাকতে পারে, 3 ধরনের মিক্স থাকতে পারে। সব যা পড়ানো আছে তার ভিতর থেকে থাকবে, ম্যাথ আসলে তার ভিতর থেকে থাকবে, ডেফিনেশন আসলে তার ভিতরে থাকবে, রিডাকশন আসলো, ফর্মুলা রিডাকশন আসলো তার ভিতরে থাকবে, যা পড়ানো আছে তার ভিতরে। ঠিক আছে, শুধু ডেটটা বাকি থাকলো, ডেটটা তুমি জানিয়ে দেবা শর্টলি। সাবমিশন সহ 1 ঘন্টা, সাবমিশন সহ 1 ঘন্টা, অ্যারাউন্ড 1 ঘন্টা। এটা 1 ঘন্টা 10 মিনিট হতে পারে, প্লাস মাইনাস 10 মিনিট। কোশ্চেন করার পরে আমি বুঝতে পারবো যে এটা 1 ঘন্টা দিব নাকি 50 মিনিট দিব নাকি 1 ঘন্টা 10 মিনিট দেবো, প্লাস মাইনাস 10 মিনিট ইনক্লুডিং সাবমিশন। স্যার ফিগার 7.1 যেটা দেখিয়েছেন যে কনভার্টারটা প্রথম অবস্থায় কোল্ড থাকে, তারপর টেম্পারেচার ইনক্রিজ করতে থাকে, আর স্যার ফিগার 7.2 তে দেখিয়েছেন যে শুরুতেই কনভার্টারটা হট থাকে, আর টাইমের সাথে সাথে কি টেম্পারেচার ইনক্রিজ করতে থাকে? হ্যাঁ করবে, শুরুতে কনভার্টার হট অবস্থায় আমি রেখেছি, যে কোনো ভাবে হোক আগে টেম্পারেচার রাইজ করেছে। এখন যেই সিলিকন ম্যাঙ্গানিজ অক্সিডাইজ হওয়া শুরু হলো এবং আয়রনও হলো,
সাথে সাথে তো ওগুলো তো এক্সোথার্মিক রিয়াকশন, তাহলে টেম্পারেচার আরো বেড়ে যাবে। জি স্যার। সেটাই আমি ওই যে ওখানে একটু দেখিয়েছি যে টেম্পারেচার শুরুতে যদি 1650-এর উপরে থাকে তাই তো তখন কার্বন শুধু হওয়ার কথা, তাই না? সিলিকন ম্যাঙ্গানিজ তো হওয়ার কথা না। কোথায় যেন দেখালাম, এই যে 1, 2 দিয়ে আমি বোঝাই যে এই যে আমি কথাটা লিখলাম যে অক্সিজেন অ্যাফিনিটি অফ সিলিকন ম্যাঙ্গানিজ কারণ ভেরি ক্লোজ, দুটা ক্লোজ। কিন্তু ইলিংহাম ডায়াগ্রামে কি দেখেছি? ইলিংহাম ডায়াগ্রামে দেখেছি এটা কার্বনের লাইন, এটা ম্যাঙ্গানিজের লাইন, এটা সিলিকনের লাইন, তাই না? এই টেম্পারেচারটা কত? এটা সিলিকনের লাইন। মনে করো, খেয়াল করো বা কাগজ থাকলে সামনে দেখো, এটা সিলিকনের লাইন, এটা ম্যাঙ্গানিজের লাইন, ম্যাঙ্গানিজের লাইন, এটা হচ্ছে কার্বনের লাইন, কার্বনের লাইন। এই টেম্পারেচারটা কত? এই টেম্পারেচার হচ্ছে 1550 ডিগ্রি সেলসিয়াস। এই টেম্পারেচারটা কত? এই টেম্পারেচারটা হচ্ছে 1400 ডিগ্রি সেলসিয়াস, তাই না? তো 1400-র আগে হচ্ছে ম্যাঙ্গানিজ। আচ্ছা, দুটো আমরা আলাদা করে না দেখি, তাহলে 1500-র আগে কে 1500 থেকে কম টেম্পারেচারে ম্যাঙ্গানিজ আর সিলিকন হচ্ছে মোর স্টেবল, কারণ 1500 ডিগ্রি সেলসিয়াসের থেকে কম টেম্পারেচারে কি হচ্ছে ম্যাঙ্গানিজ আর সিলিকনের লাইন আমরা দেখছি মোর নেগেটিভ, ΔG। আর 1500 ডিগ্রি সেলসিয়াসের থেকে বেশি টেম্পারেচার এইদিকে কার্বনের লাইন হচ্ছে মোর নেগেটিভ, তাই না? কিন্তু আমরা বলছি ভেরি ক্লোজ, ভেরি ক্লোজ তিনটা। তার মানে টেম্পারেচার রেঞ্জটা সেই কিছু সময়ের জন্য এই জোনের ভিতরে আছে। ভেরি ক্লোজ মানে এই জোনের ভিতরে আছে। তার মানে একদম শুরু বলতে ওই যে আমি বলেছি রানিং হট, হট বলতে কত টেম্পারেচার সেটা কিন্তু বলা হয়। যদি এখানে বলা হতো মানে হট মানে হচ্ছে 1600 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কিন্তু এই কথাটা আমি বলতে পারতাম। তখন বলতে হতো যে অক্সিজেন অ্যাফিনিটি অফ কার্বন ইজ হায়ার দেন অক্সিজেন অ্যাফিনিটি অফ সিলিকন এন্ড ম্যাঙ্গানিজ। বোঝা গেল আমার কথাটা? হ্যাঁ, যে কোশ্চেন করছিল তাকে আমি জিজ্ঞাসা করছি। বোঝা যায়নি? এই হট মানে কত হট সেটা টেম্পারেচারে কিন্তু বলা নেই। এই টেম্পারেচার যদি বলা থাকতো হট মানে 1600 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমি এই কথাটা বলতে পারতাম, কারণ 1600 ডিগ্রি সেলসিয়াসে কার অ্যাফিনিটি বেশি? অন্য কেউ অ্যান্সার করো। 1600 ডিগ্রি সেলসিয়াস মানে এই জায়গায় কার অ্যাফিনিটি বেশি? কার্বনের অ্যাফিনিটি বেশি। কিন্তু আমি তো এখানে বলেছি অক্সিজেন অ্যাফিনিটি অফ সিলিকন ম্যাঙ্গানিজ এন্ড কার্বন ভেরি ক্লোজ। তার মানে টেম্পারেচার জোনটা ঠিক 1600 একটু আগে আছে কিছু সময়ের জন্য, একটু পরে আছে কিছু সময়ের জন্য, এরকম একটা জায়গায়। যখন একটু আগে আছে তখন সিলিকন ম্যাঙ্গানিজ এর অ্যাফিনিটি বেশি, যখন একটু পরে আছে তখন কার্বনের অ্যাফিনিটি বেশি। সেই জন্য এখানে বলা হচ্ছে যে এই হট মানে এটা হচ্ছে যে শুরু হলো অ্যারাউন্ড 1400 ডিগ্রি, 1400 জাস্ট বিফোর শুরু হয়ে সিলিকন হয়ে গেল কি সিলিকা হয়ে গেল প্লাস ΔH হলো 1। ম্যাঙ্গানিজ কি হলো? ম্যাঙ্গানিজ অক্সাইড হলো প্লাস ΔH2 হলো। এই টেম্পারেচার যেই বেড়ে গেল, এটা 2 থেকে 5 মিনিটের ভিতরে, তখন কি হলো? তখন সেই জায়গায় চলে গেল, তখন এবার কার্বন বের হওয়া শুরু হলো। তো এই হট মানে হচ্ছে যে সে এইরকম একটা জোনের ভিতরে সে ঘোরাফেরা করলো, সেই জন্য বলা হচ্ছে সেখানে অ্যাফিনিটিটা ভেরি ক্লোজ। এবং সেই জন্য সেখানে তিনটাই যাচ্ছে, এই তিনটা 5 মিনিটের ভিতরে যাচ্ছে। প্রথমে সিলিকন ম্যাঙ্গানিজ যাচ্ছে, তার 5 মিনিটের ভিতরেই কার্বনে চালু যাওয়া শুরু হয়েছে। তাই সাইমultaneously বলা হচ্ছে, ওই 5 মিনিটটাকে আলাদা না করে একসাথে বলা হচ্ছে। শেষ করে দিচ্ছি লেকচার। Roll number 1. Yes, sir. 2. Yes, sir. 3. Yes, sir. 4. Yes, sir. 5. Yes, sir. 6. Yes, sir. 7. Yes, sir. 8. Yes, sir. 9. Yes, sir. 10. 11. Yes, sir. 12. Yes, sir. 13. Yes, sir.
14, Yes, sir. 15, Yes, sir. 16, Yes, sir. 17, 17, Fahim Faisal Chaudhary. 19, Yes, sir. 20, Yes, sir. 21, Yes, sir. 22, Yes, sir. 23, 24, Yes, sir. 25, Yes, sir. 26, Yes, sir. 27, Yes, sir. 28, Asifur Rahman, Present, sir. Assist, sir. 29, Yes, sir. 30, Yes, sir. 31, Yes, sir. 32, Yes, sir. 33, Yes, sir. 34, Yes, sir. 35, Yes, sir. 37, Yes, sir. 38, Yes, sir. 39, Yes, sir. 40, 41, Yes, sir. 42, Yes, sir. 43, Najia Jasmine, 44, Yes, sir. 45, Ismail Hussain, 46, Yes, sir. 47, Yes, sir. 48, sir. 49, 50. 50 আছো? হ্যালো 50 আছো? হ্যাঁ আছো, দেখতে পেয়েছি, ঠিক আছে। আর হচ্ছে 12 সিরিজ 19 আনোয়ার, মহিদুল হাসান 16 7, 16 সিরিজ 7 মহিদুল হাসান অ্যাবসেন্ট। আজকে অ্যাবসেন্ট হচ্ছে 17 সিরিজ 17 ফাহিম ফাইসাল চৌধুরী, 43 নাজিয়া জেসমিন, ইসমাইল হোসেন 45। স্যার রোল 17 মনে হয় স্যার মেসেজ করেছে চ্যাটে। আচ্ছা দেখছি, বলেন। 17 হ্যাঁ ঠিক আছে, প্রেজেন্ট আছে, ঠিক আছে 17 প্রেজেন্ট। 43 ছিল, মাঝখানে ডিসকানেক্ট হয়ে গেছে, হয়তো আবার আসছে। আপনাকে কোশ্চেন করছিল ওই সময় 43। 43 জি স্যার, মানে ছিল আর কি যখন ক্লাস। নাজিয়া জেসমিন লাস্টে যে কোশ্চেন করলো, জি মনে হয়। হ্যাঁ নাজিয়া জেসমিন দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে অনলি 45 অ্যাবসেন্ট, আর ব্যাকলগে দুইজনই অ্যাবসেন্ট, 12 19 16 7 দুইজনই অ্যাবসেন্ট। ওকে, থ্যাংক ইউ। আমাদের আগামী থিওরি ক্লাস 10টার সময়। Recording